আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রত্যাশার ভারে নৌজ সরকার, প্রাপ্তির সামান্যই গোলটেবিল বৈঠকে বললেন বক্তারা। মানবতা বিরোধী অপরাধ, হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু রোববার। এবং সর্বশেষ জানাবো, ঐক্যমত্য কমিশন অনৈক্য তৈরি করেছে বললেন আব্দুল আউয়াল মিন্টু। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী লীগ অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু নিষিদ্ধ, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবেই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। ৫ আগস্ট ঘিরে দেশে কোনো শঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, আল্লাহ চাইলে কোনো ধরনের শঙ্কা নেই। আপনারা যেভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন তাতে কোনো শঙ্কা নেই। আওয়ামী লীগ গুপ্তভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি সেখানে সেনাবাহিনীর একজন কর্মকর্তাও জড়িত। তাদের এমন কার্যক্রম বন্ধ করতে কি উদ্যোগ নেওয়া হয়েছে? এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে বাহিনী যেই জড়িত থাকবে তা কাউকেই ছাড় দেওয়া হবে না, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যেহেতু তাদের আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, সেহেতু তারা কোনো অপকর্ম করতে চাইলে কোনোভাবে ছাড় পাবে না। আওয়ামী লীগের গোপন প্রশিক্ষণের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা তদন্তের বিষয়, তদন্ত করলে সব জানা যাবে। সংবাদ কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সত্য ঘটনা প্রকাশ করুন। সত্য ঘটনা প্রকাশ করলে জনগণ উপকৃত হয় এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়। উপদেষ্টা বলেন, মিডিয়া সত্য প্রকাশ করার কারণে দেশে এগিয়ে যাচ্ছে। আমি সবসময় বলে আসছি, আপনারা সত্য প্রচার করছেন বলেই বিদেশি মিডিয়াগুলোর টোন আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। তারা কিন্তু এখন আগের মতো সরব হতে পারছে না। প্রত্যাশার ভারে নৌজ সরকার, প্রাপ্ত সামান্যই গোলটেবিল বৈঠকে বললেন বক্তারা। গেল বছরের ৮ আগস্ট অভূতপূর্ব রাজনৈতিক প্রেক্ষাপটের মধ্যে দায়িত্ব গ্রহণ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিচার সংস্কার এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের মতো গুরু দায়িত্ব নিয়ে ক্ষমতায় আসা এই সরকার গত এক বছরে প্রত্যাশা আর প্রাপ্তির হিসাব কতটা মেলাতে পেরেছে তা খতিয়ে দেখতেই শনিবার যুগান্তর কার্যালয়ে সরকারের ১ বছর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক এক গোলটেবিল বৈঠক মিলিত হয়েছিলেন দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক, অর্থনীতিবিদ, কূটনৈতিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। তাদের বেশিরভাগেরই মত, বিপ্লবের মধ্যে নিয়ে ক্ষমতায় আসা সরকারের কাছে অন্য যে কোনো সরকারের চেয়ে প্রত্যাশা বেশি থাকে। ডক্টর ইউনূস সরকারের কাছেও তেমন প্রত্যাশা ছিল সবার। তবে সেই প্রত্যাশা পূরণে বেশি দূর এগোতে পারেনি অন্তর্বর্তী সরকার। বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, অর্থনৈতিক দিক দিয়ে কোনো প্রাপ্তি নেই, বরং অর্থনীতি খারাপের দিকে যাচ্ছে। এছাড়া দেশে আইনের শাসন, সামাজিক শৃঙ্খলা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও হতাশার কথা শোনান তিনি। দেশের বর্তমান অরাজক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য দ্রুত, অবাধ, সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে এই বিএনপি নেতা বলেন, দেশে নির্বাচিত সরকার লাগবে। আমরা যে নির্বাচন চাচ্ছি সেটা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, দেশের মানুষের সামাজিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য, যে অধিকার জন্য মানুষ রাস্তায় নেমে আন্দোলন করেছে। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও একই সুরে কথা বলেছেন। সরকারের সংস্কার কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ১ বছর সরকার একটা সংস্কারও কি বাস্তবায়ন করতে পেরেছে? পারেনি। এমনকি সরকার তার বাকি সময় খুব বেশি কিছু করতে পারবে বলে মনে করছেন না তিনি। যদিও অর্থনৈতিক এবং কূটনৈতিক ক্ষেত্রে সরকারের কিছু সাফল্য অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির এবং অর্থনীতিবিদ আবু আহমেদ। এর মধ্যে গেল জুলাইয়ের অভ্যুত্থানের সময় পতিত ও সংঘটিত গণহত্যার বিষয়ে জাতিসংঘের মাধ্যমে ফ্যাক্ট ফাইন্ডিং প্রণয়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বিচারের ভিত তৈরি করেছেন বলে মনে করেন হুমায়ুন কবির। অন্যদিকে বৈদেশিক মুদ্রার রিজার্ভে উন্নতি, ডলারের দাম নিয়ন্ত্রণে রাখা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের মতো ইস্যুগুলোতে সরকারের সাফল্যকে সামনে এনেছেন আবু আহমেদ। এখনো অর্থনীতিকে কিছু সমস্যা থাকলেও এইসব সমস্যা বা সাফল্যকে খাটো করে দেখা যাবে না বলে উল্লেখ করেন তিনি। এদিকে অন্তর্বর্তী সরকারের আমলে বাক স্বাধীনতা পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তার ভাষায়, আমরা এখনো অনেক কিছু বলতে চেয়ে বলতে পারছি না। একই ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা। ফেসিবাদী আমলের মতো এখনো সরকারের সমালোচনা করলেন মিডিয়া ট্রায়াল হয়, চাকরি হারানোর ঝুঁকি থাকে বলে মন্তব্য করেন তিনি। এই বিএনপি নেত্রী প্রশ্ন রেখে বলেন, স্বৈরাচার নিপাত গেলেও এখনো কেন মত প্রকাশের স্বাধীনতা বলুন্ঠিত? অন্তর্বর্তী সরকার যে এখনো প্রত্যাশা এবং প্রাপ্তির হিসাব মেলাতে পারেনি, এর পিছনে ফেসিবাদের মূলোৎপাটনের ব্যর্থতার কথা সামনে এনেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি। তিনি বলেন, বিপ্লবের প্রথম শর্ত হলো ফেসিবাদের সব চিহ্ন ভেঙে দিতে হবে, কিন্তু আমরা তা করতে পারিনি। বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, গেল ১ বছরে দেশে কোনো বিনিয়োগ হয়নি, কারণ বিনিয়োগকারীরা দেশের ব্যবসার পরিবেশ সন্তোষজনক মনে করছেন না।
মানবতা বিরোধী অপরাধ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু রোববার। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের এক মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে রোববার। এদিন বিচারিক কার্যক্রম তৃতীয় দিনের মতো বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মুহিতুল হক এনাম চৌধুরী। এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গত 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে সাবেক আইজিপি মামুন নিজেকে অ্যাপ্রুভার হিসেবে যে আবেদন করেছেন তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল। অভিযোগ গঠনের পর এই মামলায় ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্যের জন্য 3 আগস্ট দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। এদিন মামলার মূল বিষয়বস্তু তুলে ধরা হবে। এই মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয় 4 আগস্ট। এর মধ্য দিয়ে গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ করা প্রথম কোনো মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক হয়। শনিবার প্রসিকিউটর গাজী এইচ.এম. তামিম জানান শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হচ্ছে রোববার। এদিন বিচারিক কার্যক্রম বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে। 5 অভিযোগ শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এই মামলায় মোট 5টি অভিযোগ আনা হয়েছে। যেসব অভিযোগ শুনানিতে পড়ে শুনান ট্রাইব্যুনাল। প্রথম অভিযোগে বলা হয়েছে গত বছরের 14 জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতিপুতি উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা। এর প্রেক্ষিতে বা পরিপ্রেক্ষিতে আসাদুজ্জামান খান, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা, সম্পৃক্ততা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণ করে গুলি করে 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়। আহত হন প্রায় 25,000। দ্বিতীয় অভিযোগ হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি তাদের নিয়ন্ত্রণাধীন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে সেই নির্দেশ কার্যকর করেন। গত বছরের 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এ.এস.এম. মাকসুদ কামাল এবং 18 জুলাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপসের সঙ্গে কথা বলেন শেখ হাসিনা। দুজনের সঙ্গে কথোপকথনের পৃথক অডিও রেকর্ড থেকে জানা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বাহিনীগুলোকে মারণাস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন তিনি। শেখ হাসিনার সেই নির্দেশ তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির মাধ্যমে সব বাহিনীর কাছে দেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগ ও তার অন্যান্য অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোটের কাছেও এই নির্দেশ চলে যায়। সেই নির্দেশের আলোকে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়। এর দায়ে তাদের বিরুদ্ধে সুপ্রিয়র রেসপন্সিবিলিটির আওতায় অভিযোগ গঠন করা হয়েছে। তৃতীয় অভিযোগ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে নির্মমভাবে হত্যা করার ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি আসাদুজ্জামান ও মামুনকে অভিযুক্ত করা হয়েছে। চতুর্থ অভিযোগ রাজধানী চাংখারপুলে আন্দোলনরত নিরস্ত্র 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনার পাশাপাশি ওই 2 জনকে অভিযুক্ত করা হয়েছে। পঞ্চম অভিযোগ শেখ হাসিনা, আসাদুজ্জামান ও মামুনের বিরুদ্ধে আসলে নিরস্ত্র 6 জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় অভিযুক্ত করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে এই পর্যন্ত ট্রাইব্যুনালে মোট 4টি মামলা হয়েছে। এর মধ্যে 2 জুলাই আদালত অবমাননার একটি মামলায় তাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর এটি প্রথম কোনো মামলা যেখানে হাসিনার কারাদণ্ড হয়েছে। আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের আরেকটি মামলা রয়েছে। আগামী 24 আগস্ট এই মামলা তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য বা নির্ধারিত রয়েছে। এছাড়া শেখ হাসিনাকে আসামি করা হয়েছে মতিঝিলের শাপলা চত্বর, দেশের বিভিন্ন অঞ্চলে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের হত্যা, নির্যাতনের অভিযোগে করা মামলাতেও এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা আগামী 12 আগস্ট। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।